রাজপথ থেকে সংসদে ৬ আসনে এনসিপির জয় কতটা তাৎপর্যপূর্ণ? নতুন সরকার কি করবে এখন সেনাবাহিনী? বিএনপির নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে ভারত? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। আত্মপ্রকাশের মাত্র ১ বছরের মাথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন রাজনৈতিক দল হিসেবে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই এই সাফল্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলটির নেতারা। তাদের দাবি, জনগণ গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপর আস্থা রেখেই এনসিপিকে ভোট দিয়েছে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে তরুণদের নেতৃত্বাধীন এই দলটি। ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নিয়ে যাত্রা শুরু করা এনসিপির প্রতিষ্ঠাতা ও বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আত্মপ্রকাশের সময় থেকেই তারা নিজেদের গণঅভ্যুত্থানের চেতনার ধারক হিসেবে পরিচয় দিয়ে আসছেন। দল ঘোষণার দিন নাহিদ ইসলাম বলেছিলেন, বাংলাদেশে ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। অতীতের দ্বন্দ্ব সংঘাত অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনে অংশগ্রহণ ও ফলাফল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসাবে অংশ নেন এনসিপি। জোটগত সমঝোতায় দলটি কয়েকটি আসনে প্রার্থী দেয়। তাদের প্রথম ৬ জন প্রার্থী জয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনের সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা ৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী ৬ আসনে মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, কুড়িগ্রাম ২ আসনে আতিকুর রহমান মুজাহিদ, নারায়ণগঞ্জ ৪ আসনে আবদুল্লাহ আল আমিন। নতুন দল হিসেবে প্রথম নির্বাচনে এমন ফলাফলকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন দলটির নেতারা। বিজয়ের কারণ হিসেবে যা দেখছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমাদের সফলতার কারণ মানুষ গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপর ভরসা রেখেছে। আমরা মানুষকে আশ্বস্ত করতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের চেতনা জারি রাখতে ভবিষ্যতেও রাজপথে ও সংসদে লড়াই চালিয়ে যাবে। তিনি দাবি করেন, তরুণ ভোটারদের একটি বড় অংশ এনসিপির প্রতি আস্থা দেখিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচারণা, সরাসরি জনসংযোগ এবং বিকল্প রাজনৈতিক ভাষ্য, এই ৩টি কৌশল তাদের সাফল্যে ভূমিকা রেখেছে বলে মনে করছেন তারা। তবে বিশ্লেষকদের মতে বিষয়টি একমাত্রিক নয়, কয়েকটি কারণ একসঙ্গে কাজ করেছে। জোটের ভোট ব্যাংক, তরুণ নেতৃত্বের প্রতি আগ্রহ এবং প্রচলিত রাজনৈতিক হতাশা এনসিপির ৬ প্রার্থীর জয়ের পেছনে ভূমিকা রেখেছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরও কয়েকটি আসনে অল্প ব্যবধানে তারা পরাজিত হয়েছে এবং সেখানে কারচুপির অভিযোগ রয়েছে। এই অভিযোগ প্রমাণ সাপেক্ষ, তবে রাজনৈতিকভাবে এটি তাদের সমর্থন ভিত্তি সক্রিয় রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। প্রত্যাশিত ফল পুরোপুরি আসনে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমাদের প্রত্যাশা ছিল আমরা আরও কয়েকটি আসন পাব। বাস্তব ফল বিশ্লেষণ করলে দেখা যায় অল্প ব্যবধানে আমাদের প্রার্থীরা পরাজিত হয়েছেন। বেশ কয়েকটি আসনে ভোট কারচুপি ও ফলাফল জালিয়াতির অভিযোগ রয়েছে। আগামী দিনের চ্যালেঞ্জ ও পরিকল্পনা। যদিও ৬ আসনে জয় ততটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় প্রশ্ন এই সাফল্য টেকসই হবে কিনা। নতুন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে দেখা যায় প্রথম সাফল্যের পর সাংগঠনিক বিস্তার, নেতৃত্বের বিকেন্দ্রীকরণ এবং মতাদর্শিক স্পষ্টতা, এই ৩ ক্ষেত্রে দুর্বলতা তৈরি হয়। এনসিপি ইতিমধ্যেই জানিয়েছে তাদের প্রধান লক্ষ্য তৃণমূলের সংগঠন বিস্তার, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন, তরুণ নেতৃত্ব তৈরি এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ। এই ৩টি ধাপকে তারা অগ্রাধিকার দিচ্ছে। এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমাদের প্রধান লক্ষ্য তৃণমূলের সংগঠন বিস্তার করা, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। কেবল নির্বাচন ভিত্তিক দল হয়ে থাকলে চলবে না, সংগঠনকে সামাজিক ও রাজনৈতিকভাবে শক্ত ভিতের উপর দাঁড় করাতে হবে। তিনি জানান, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলটি সাংগঠনিক পুনর্গঠন, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন এবং তরুণ নেতৃত্ব তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন দল গঠন এটাই নয়, কিন্তু টেকসই রাজনৈতিক শক্তিতে রূপ নেওয়া খুব কম দলের পক্ষেই সম্ভব হয়েছে। এনসিপির ৬ আসনের জয় হয়তো সংখ্যার বিচারে বড় নয়, কিন্তু প্রতীকী অর্থে তা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রতীয়মান হয়েছে তরুণ নেতৃত্বভিত্তিক একটি দলও জাতীয় নির্বাচনে জায়গা করে নিতে পারে। এখন দেখার বিষয়, এই সাফল্য কি কেবল জোট নির্ভর রাজনৈতিক অবস্থানেই সীমাবদ্ধ থাকবে, নাকি এনসিপি সত্যিই একটি স্বতন্ত্র রাজনৈতিক ধারায় রূপ নেবে। সংসদে তাদের ভূমিকা, মাঠের সংগঠন এবং ভবিষ্যৎ নির্বাচনী পারফরমেন্স, এই ৩ সূচকই নির্ধারণ করবে গণঅভ্যুত্থানের চেতনা থেকে উঠে আসা এই দলটি সাময়িক আলোড়ন নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তি। দলীয় সূত্র বলছে, সংসদে প্রতিনিধিত্ব পাওয়া ৬ সদস্যকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে একটি বিকল্প কণ্ঠ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় এনসিপি। এদিকে নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরেই
সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে তিনি স্পষ্ট করেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। বেলা 11টায় আয়োজিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নির্বাচনে দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশ ও জনগণ সেনাবাহিনীর সেই সেবাকে স্মরণ রাখবে। সেনাপ্রধান জানান, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে। তবে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা অব্যাহত থাকবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। তিনি সেনা সদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 60 বছর বয়সী তারেক রহমানকে জয়ের জন্য শুভেচ্ছা জানান। তিনি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্বর্তী বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক জোরদারে গভীরভাবে কাজ করবেন বলে জানান। তার এই শুভেচ্ছা ছিল সম্পর্ককে এগিয়ে নেওয়ার বার্তা। তবে খুব সতর্কতার সঙ্গে তিনি এ বার্তা দিয়েছেন। সাবেক স্বৈরাচার শেখ হাসিনা জেন-জির গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে বিশ্বাসে ব্যাপক অবনতি হয়। এরপর সদ্য হওয়া জাতীয় নির্বাচনে হাসিনার আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি। হাসিনার স্বৈরাচার হওয়ার জন্য বাংলাদেশে ভারতকে দোষারোপ করেন। এর ওপর সীমান্ত হত্যা, পানি নিয়ে বিরোধ, বাণিজ্যে বিধিনিষেধ এবং ভারতের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের আগে থেকেই ছিল। দুই দেশের মধ্যে ভিসা দেওয়া প্রায় বন্ধ আছে। আন্তদেশীয় বাস, ট্রেন এখন আর চলছে না। সঙ্গে দুই দেশের মধ্যে বিমান চলাচলও বহুলাংশে হ্রাস পেয়েছে। বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে এই মুহূর্তে ভারত সরকার যোগাযোগ তৈরি করবে। প্রশ্ন এটি নয়, প্রশ্ন হলো কিভাবে বিচ্ছিন্নতাবাদীদের দমনের সীমারেখা নিশ্চিত রেখে এবং বাংলাদেশের সঙ্গে উত্তেজনা কমিয়ে যোগাযোগ করবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন সম্ভব। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে আবারও ভারত সম্পর্ক গড়তে পারবে, তবে এক্ষেত্রে সংযম ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন হবে। লন্ডনে সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর অবিনাশ পালিওয়াল সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, নির্বাচনী দৌড়ে থাকা দলগুলোর মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে অভিজ্ঞ এবং মধ্যপন্থী হিসেবে বিএনপি এখন ভারতের জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ বা নির্ভরযোগ্য বিকল্প। তবে প্রশ্ন থেকে যায়, তারেক রহমান কিভাবে দেশ শাসন করবেন। তিনি পরিকল্পিতভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক স্থিতিশীল করতে চাইছেন, কিন্তু এটি মুখে বলা যত সহজ, কাজে পরিণত করা ততটা সহজ নয়। ভারতের সঙ্গে বিএনপি কোনো অজানা কোনো দল নয়। জামায়াতের সঙ্গে জোট করে খালেদা জিয়ার নেতৃত্বে 2001 সালে যখন দলটি আবারও ক্ষমতায় ফিরেছিলেন, তখন ভারতের সঙ্গে সম্পর্ক খুব দ্রুত সময়ে ঠান্ডা হয়ে যায়। জামায়াত বিএনপির ওই সরকারের পুরোটা ছিল ভারতের জন্য ছিল অবিশ্বাস আর সমস্যার সময়। যদিও ভারতের সঙ্গে ওই সরকারের শুরুটা হয়েছিল সৌজন্যতার সঙ্গে। ভারতের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ব্রাজেস মিশ্রা প্রথম বিদেশি কূটনীতিক হিসেবে খালেদা জিয়াকে সবার আগে শুভেচ্ছা জানিয়েছিলেন, কিন্তু তবুও দুই দেশের মধ্যে বিশ্বাস ছিল খুবই কম। খালেদা জিয়ার নেতৃত্বাধীন ওই বিএনপি সরকার যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছিল। এতে করে ভারতের মধ্যে সন্দেহ তৈরি হয়, বাংলাদেশ হয়তো তাদের বলয় থেকে বের হয়ে যাচ্ছে। এরপর বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম, 10 ট্রাক অস্ত্র উদ্ধার এবং সংখ্যালঘুদের ওপর কথিত হামলা নিয়ে সম্পর্ক অবনতি ঘটে, যা দিন দিন আরও খারাপ হয়। 2014 সালে খালেদা জিয়া নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন, যা ব্যাপকভাবে ভারতকে বিএনপির প্রত্যাখ্যান করা হিসাবে দেখা হয়েছিল। আর এ কারণেই স্বৈরাচার হাসিনার ওপর ভারত তার সর্বোচ্চ বিনিয়োগ করেছিল। ক্ষমতায় থাকার 15 বছরে হাসিনা দিল্লিকে এমন কিছু দিয়েছেন যা ভারত তার প্রতিবেশীদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে। বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা সহযোগিতা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং এমন একটি সরকার যা চীনের চেয়ে ভারতের সাথে বেশি জোটবদ্ধ ছিল। যদিও কৌশলগতভাবে এটি খুবই মূল্যবান ছিল, কিন্তু রাজনৈতিক দিক দিয়ে এটি ছিল চরম ব্যয়বহুল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাই